তৌফিক তার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলে, যেভাবে তোর বন্ধুকে মেরেছিলাম সেদিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম রে। তুই আমাকে অনেক বিরক্ত করেছিস। এই বলে তৌফিক অভ্রর কপালে বন্দুক ঠেকায়। একটি লোক সুরভিকে ধরে নিয়ে আসে ভেতর থেকে। অভ্রকে এমন অবস্থায় দেখে সুরভি দৌড়ে আসতে চায় অভ্রর কাছে, কিন্তু পিছন থেকে একটা লোক তার চুলের মুঠি টান দিয়ে ধরে রাখে। হঠাৎ মহলটা শান্ত হয়ে গেছে। হিতের বিপরীতে ঘুরছে সব পরিকল্পনা। অভ্রের লোকেরা পেরে ওঠে না। তৌফিকের লোক সংখ্যা অনেক বেশি। অভ্র এমন সময় তাকায় দরজার দিকে। সভ্য বা মায়া কেউ এই সময় লোকেদের নিয়ে এলেই হলো। তৌফিক উঠে ধীর পায়ে যায় সুরভির কাছে। বন্দুক দিয়ে তার কপাল থেকে গাল পর্যন্ত স্লাইড করে। তুই ওর মাঝে কি দেখলি রে, যে কারণে ওর জন্য পাগল হয়ে গেলি? এই একটা খারাপ কাজ করলি। তোকে মরার পরে তোর জিনিস ভোগ করতে মজা লাগতো, কিন্তু আফসোস আমি আবার সুন্দরী মেয়ে ছাড়া ধরি না, ঘেন্না লাগে বুঝলি। তোর জিনিস ভোগ করতে না পারার আফসোস সারা জীবন থেকে যাবে রে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমার লোকেরা আছে প্রতিদিন ওর সাথে। সম্পূর্ণ কথা বলার পূর্বে সুরভি তার মুখে একদলা থুতু মারল। তৌফিক তোর আগে অগ্নিমূর্তির রূপ ধারণ করল। তোর এত বড় সাহস! সব জোর দিয়ে এক চড় মারল সে সুরভির মুখে, এত জোরে যে তার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। কিন্তু তার চোখে এখনো সে মেয়েগুলোর নির্মম অবস্থা ভাসছে। সে দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো জানোয়ার আমি এই জন্মে দেখিনি। নিজের মায়ের বাড়িতে মা জাতিকে অপমান করছিস? তোর লজ্জা জ্ঞান অন্ত নেই। মেয়েগুলোকে এমন পশুর মতো রেখেছিস। পশুদেরও তো মানুষ মায়া করে, তোর তো অন্তরও নাই। তৌফিক কথাটায় অট্টহাসি দেয়। একটু পর তোরও একই অবস্থা হবে, তাই মুখ বন্ধ রাখ। অভ্র এতক্ষণ আশেপাশে তাকাচ্ছিল। সবার ধ্যান এই মুহূর্তে তৌফিকের দিকে। সে সুযোগের ব্যবহার করে। তার পাশে দাঁড়ানো লোক থেকে বন্দুক নিয়ে এক লাফে তৌফিকের পিছনে দাঁড়িয়ে তার মাথায় বন্দুক রাখল। পিছন থেকে গলা চেপে ধরল। সবাই স্যালেন্ডার করো এক্ষুনি, না হলে এই তৌফিককে এখানে উড়িয়ে দেব। অভ্র জোর গলায় বলে। তৌফিক গলা চেপে বলে, তুই কি মানুষ নাকি জানোয়ার রে? আমি সত্যি কনফিউজড হয়ে যাই। মানুষের অন্তর এত কঠোর কিভাবে হতে পারে তা আমি ভেবে পাই না। যে অন্যের খুন করতে একটুও কাঁপে না। আমার এখনো মনে আছে, তুই যখন গগনকে শ্যুট করেছিলি তখন তোর চোখের পলকও ঝাপকায়নি, ঠোঁটে ছিল শান্তির হাসি। আজও দৃশ্যটা আমার চোখে ভাসে। এর ওপর তুই মেয়েদের সাথে এসছি, কি করে সম্ভব? একটা মানুষের এতটা হৃদয়হীন হওয়া। আর তুই আগামী বছর ইলেকশনে দাঁড়াবি দেশকে শেষ করতে। যুবকদের শেষ করতে ড্রাগ আর মদের ব্যবসা করিস, আর দেশকে শেষ করতে ইল্লিগাল ওয়েপন আনিস। তোর মতো মানুষের হাতে দেশকে দিলে তো 2 দিনে বেঁচে খেয়ে ফেলবি। আজ যে তোকে আমি শেষ করেই ছাড়ব। সে গান আনলক করলে সুরভি বলে ওঠে, আপনি এমন করবেন না, ওকে শাস্তি আইন দিবে। অভ্র তার কথায় পাত্তা দেয় না। সে গুলি চালায় না, কিন্তু বন্দুক দিয়ে তার মাথায় সজোরে মারে। মুহূর্তে গড়গড় করে বেয়ে পড়ে রক্ত। অভ্র বলে, ওরাই আইন, আইন ওদের কি করবে? কিন্তু ওকে এত সহজে মারব না। এত সহজ মৃত্যু ওর কপালে নেই। ওর থেকে রেকর্ডার নেওয়া সুরভি। সুমন এগিয়ে আসলে অভ্র বলে, এক পায়ে গেলে ওর মাথার ভেতর গুলি যাবে বলে দিলাম। সুরভি এগিয়ে এসে রেকর্ডার নিতে গেলে তৌফিক তার সুমনের দিকে ফিক্কা মারে। তা নিচে পড়ে যায়। সুরভি তা নিতে যাবার আগে সুমন তা তুলে ভেঙে দেয়। তৌফিক বিজয়ের হাসি দিল। অভ্রর পেটে কনুই দিয়ে আঘাত করতে অভ্র সরে যায়। সুমন তার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। তাকে প্রথমে কয়টা ঘুষি মারে পেটে, তারপর ঘাড়ে কনুই দিয়ে মারতেই সে হাঁটু গেড়ে বসে পড়ে। সুমন 2 হাত ধরে তাকে লক করে নেয়। তখন তৌফিক হেসে বসে অভ্রর সামনে বলে, নট সো ফাস্ট। তোর এখনও সব দিক দিয়ে ট্রেনিং করার প্রয়োজন ছিল, বুদ্ধির আর বল দুইটা দিয়েই। মুহূর্তে সব নিয়ন্ত্রণ আবার তৌফিকের কাছে চলে যায়। অভ্রর মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছিল। সে ঢুলে পড়তে যেও নিজেকে সামলালো। সুমনের সাথে সে পেরে ওঠে না। সুমন একসময়ের সবচেয়ে বড় বক্সার ছিল, তার সাথে পেরে ওঠা সম্ভব না।
সে এই যন্ত্রণার মাঝে হাসে তৌফিকের দিকে তাকিয়ে। তার চোখে ভয় না দেখে সে ক্ষেপে যায়, তৌফিক, আমি তোর সব প্ল্যান, এত বছরের কাজ সব শেষ করে দিয়েছি মুহূর্তে, অথচ তুই হাসছিস? পাগল হয়ে গেলি নাকি? পাগল তো তুই। এত সহজে ভেবে নিলে আমি সব রেকর্ড করে এখানে ওদের বসিয়ে রাখবো? রেকর্ডার আগে পাঠানো হয়ে গেছে। মুহূর্তের জন্য তৌফিক স্তব্ধ হয়ে যায়, যেন সে হুঁশ হারিয়ে ফেলেছে। এরই মধ্যে বাহির থেকে শব্দ শোনা যায়। তৌফিক অবাক হয়। বাহিরে তার লোকেরা এলাকা ঘেরার করে রেখেছিল। হঠাৎ এই শব্দ, সে বুঝতে পারে না কি হচ্ছে। অবশ্য বেশি সময় লাগে না। মায়া যখন কতগুলো লোক নিয়ে ঢোকে তখন সে ব্যাপারটা বুঝে যায়। কিন্তু মায়া এখানে কেন? তার তো রুমে থাকার কথা ছিল, অজ্ঞান অবস্থায়। তৌফিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের দিকে, রাগান্বিত অথচ দৃঢ়স্বরে জিজ্ঞেস করে, আমি জানতাম তুমি অভ্রের সাথে আছো, কিন্তু তুমি এখানে কিভাবে? মায়া শান্ত স্বরে তার পকেটে হাত রেখে এগিয়ে আসে তার দিকে। আপনার বাড়িটা নিজের অধীনে নিয়ে এসেছি মন্ত্রী সাহেব। মজার কথা কি জানেন? যে আপনাকে বলেছিল আমি অভ্রের সাহায্য করছি, সে নিজে অভ্রের লোক। সব আমাদের প্ল্যান করা। রিয়াদ? তৌফিক যেন আকাশ থেকে পড়ে। হ্যাঁ রিয়াদ, আপনার বউ এখন রিয়াদের সাথে আছে, কোনো সুরক্ষিত স্থানে। সুমন তখন চেঁচিয়ে ওঠে, স্যার দেখলেন, আমি বলেছিলাম ওকে বিশ্বাস করতে না। ওকে আমার আগে থেকেই সন্দেহ ছিল। আপনি আমাকে গাধা বলে চুপ করিয়ে দিতেন। এমন চিন্তিত মহলে মায়া শব্দ করে হেসে দেয়, ভাই তুই গাধাই। কথাটাই সুমন চেতে আগুন হয়ে যায়। সে অভ্রকে ছেড়ে মায়ের দিকে ছুটে আসে রাগান্বিত ষাঁড়ের মতো। আক্রমণ করে মুহূর্তে। মায়া যত দ্রুত সম্ভব তার থেকে বাঁচার চেষ্টা করে। তার আক্রমণ এত দ্রুত হচ্ছে যে মায়া নিজেই তার ওপর পাল্টা হামলা করার সময় পাচ্ছে না। তৌফিক বলে, সুমন, ওর চেহারায় কিছু করবি না। ওদের ব্যবস্থা করে আমি ওকে আজ সারা রাত নিজের কাছে রাখব। সে তাকায় অভ্রের দিকে। তোর কি মনে হয় তুই রেকর্ডার পাঠালে আমার কিছু হবে? কিছু করতে পারবি না তুই আমার। আমি অলরেডি সব মিডিয়া হাউসে জানিয়ে এসেছি, আমার কোনো নিউজ ছাড়ালে ওদের ধ্বংসকাব্য শুরু করব। কথাটায় মায়ের ধ্যান সরে যায় আর সুমনের এক ঘুষি পড়ে তার পিঠে। মায়া মেঝেতে পড়ে যায়। সে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। সে তাকায় সুমনের দিকে। দানবের মতো লম্বা স্বাস্থ্য, এর ওপর মারামারিতে কৌশলগত অর্জন অনেক। এর সাথে সে পারবে না, হয়তো বলে পারবে না, কিন্তু কৌশল অবশ্যই পারবে। সে নিজের পকেটে হাত দিতেই দেখে তাদের কালো পোশাক পরা একটি লোক দৌড়ে এসে সুমনকে লাথি মারে। সুমন এক বিন্দুও পড়ে না, উল্টো লোকটাকে আশ্রে নিচে ফেলে দেয়। মুখের মাস্ক সরে গেলে দেখে লোকটা জোহান। মায়া চোখ ঘুরায়, জোহানের দিকে তাকিয়ে বলে, সাধে সাধে গর্ধব বলি তোমাকে? ওকে দেখো আর নিজেকে দেখো। ওর সাথে মারামারি শুরু করতে গেলে কোন দুঃখে? ও তোমাকে আঘাত করেছে, আমি চুপচাপ বসে থাকবো নাকি? মায়া তাকে পাত্তা না দিয়ে সামনে তাকায়। সুমন আবার জোহানের উপর হামলা করতে গেলে মায়া পাশের টেবিল থেকে কাঁচের জগ নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেও সেটা কেবল একটু ছয় তার বাহুতে। ঘটনাটা সুমনকে বেশি আঘাত না করলেও মায়া সময় ঠিকই বের করতে পারে। সে নিজের ফোন বের করে একটা ভিডিও দেখায় সুমনকে। ভিডিওটা দেখে সুমনের সেখানেই যেন শান্ত হয়ে গেল। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ফোনটার দিকে। তারপর সিক্ত রক্তবর্ণ চোখ নিয়ে তাকালো তৌফিকের দিকে। তার হাত পা মুখ সব কাঁপছিল। তৌফিক কিছুই বুঝল না, তার পাগলসার হঠাৎ এমন শান্ত হলো কিভাবে। তার মনে জাগ্রত প্রশ্নের উত্তর দিল মায়া। প্রতি বুধবার যখন তৌফিক তোমার বাড়িতে যায় তুমি সেজে নাসরিন নিবাসে আসার জন্য, তখন তোমার স্ত্রী এবং মেয়েদের সাথে জবরদস্তি করে আর হুমকি দেয় তারা মুখ খুললে সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিবে। আর তুমি নাকি তার এতই অন্ধভক্ত যে তারা কিছু বললেও বিশ্বাস তো করবেই না, উল্টো তাদের গলা কেটে দিবে। সুমনের মতো দানব মূর্তিরও চোখ দিয়ে পানি পড়তে শুরু করে নিজের মেয়েদের এমন অবস্থা দেখে। সে ছুটে যেয়ে তৌফিকের গলা ধরে বলে, তোর এত বড় সাহস! আমি তোর জন্য কত কিছু করেছি, প্রায় নিজের জীবনও দিয়ে দিয়েছি, আর তুই আমার বউ আর মেয়েদের সাথে? তোকে আমি খুন করে ফেলবো। অভ্র এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে।
তুমি ওকে শাস্তি দেওয়ার যোগ্য না, তুমি নিজে এইসব কাজে জড়িত। সে হুঙ্কার দিয়ে ওঠে, আমার মেয়েদের মাত্র 12 ও 14 বছর। তখন সুরভি বলে, যেমন এখানে একটা মেয়ের ছিল, 12 বছর, একদম আপনার মেয়ের সমান। কথাটা শুনে সুমন শূন্য দৃষ্টিতে তাকায় সুরভির দিকে। সে 1-2 পা করে পিছিয়ে যায়। সুরভি আরও বলে, 12 বছরের বাচ্চা মেয়ে ছিল, ওই মেয়ের শরীরে পোড়া দাগ, কেটে যাওয়া অংশে মাংস দেখা যাচ্ছিল, কয়েক জায়গার তো মাংস ওঠানো ছিল, হাড্ডি দেখা যাচ্ছিল স্পষ্ট। আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন। আপনি ওই মেয়েটার স্থানে আপনার 12 বছরের মেয়েটাকে রেখে দেখতে পারলেন না? ওই বাচ্চা মেয়েটাকে যখন এই রাক্ষস মলেস্ট করছিল, তখন আপনি এটাও ভাবেননি এমন তো আমারও মেয়ে আছে? সুমন আরেকটু পিছিয়ে যে হাঁটু করে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে সে। বারবার শুধু একটাই কথাই বলে, আমার মেয়েগুলো, আমার বাচ্চা মেয়েগুলো। কারোরই তার জন্য একটুখানি অনুভূতি জাগে না। মায়া তো তাকে রীতিমতো এড়িয়ে যে অভ্রকে বলে, সভ্যকে রেকর্ডার দিয়েছি, নিশ্চিত উনি কিছু করতে পারবে। আপনাদের দাদাজান এগুলো গার্ড অ্যারেঞ্জ করতে পেরেছে, তাহলে পারবে না? তৌফিক তখনও নির্লজ্জের মতো হেসে বলে, তোরা টাকা দিয়ে লোক কিনতে পারবি, ক্ষমতা না। আমার কাছে এখনও সব ক্ষমতা আছে আর থাকবে। আমি মিডিয়াতে কল দিয়ে যেহেতু মানা করেছি, কেউ আমার বিরুদ্ধে যাবার সাহস করবে না। আর আমার বাবা যখন তোদের কথা জানবে, তখন তোর একটা বাঁচবি না। ক্ষমতা সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ানক। ও, জোহান ছোট্ট করে বলে উঠে দাঁড়ায়, নিজের কোমর ধরে বলে, ব্যথাটা একটু জোরেই লেগেছে। এমন সময় এই কথা বলায় মায়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তার ইচ্ছে হয় জোহানকে উঠিয়ে কয়েকটা আছাড় মারতে। এমন সময় কেউ এসব কথা বলে? কিন্তু পরবর্তী মুহূর্তে জোহান এমন কিছু করলো যার কারণে তার পরিকল্পনায় উল্টো হয়ে গেল। আছাড়ের পরিবর্তে কয়েকটা চুমু দিতে ইচ্ছে হলো। জোহান তার শার্টের পকেট থেকে ফোন বের করে বলল, আমি না বলতে ভুলে গিয়েছিলাম, আমি ইনস্টাগ্রাম লাইভে আছি, 1.5 মিলিয়ন মানুষ দেখছে, সবাই হাই বলো। বলে সে শার্টের পকেট থেকে ফোন বের করে সবাইকে দেখাতে শুরু করলো। তৌফিকের কাছে নিতে সে ফোন ধরে আছাড় মারল। জোহান বলল, এখন আর লাভ নেই, নিজের দোষ সব নিজেই স্বীকার করে নিয়েছ। মানুষ 20 মিনিট ধরে এসব দেখছে, কেবল দেশে না, দেশের বাহিরেও। ক্ষমতা ভয়ানক বললে না, জনগণের ক্ষমতা সবচেয়ে বেশি ভয়ানক। তারা এগোলে প্রধানমন্ত্রীকেও পিছাতে হয়। এখন এই নিউজ আসার পর না তোমার বাবা কিছু করতে পারবে, না অন্য কেউ, ও না করতে পারবে কেউ। নিজের সম্মান বাঁচানোর জন্য তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারবে। ব্যাপারটা সামনে আসার পর কোনো মিডিয়া হাউসে এত বড় নিউজ হাতছাড়া করবে না। সো তুমি শেষ মিস্টার তৌফিক। আচমকা সে তৌফিককে একে একে 2টা ঘুষি মারে। এটা আমার মায়ের দিকে খারাপ নজর দেওয়ার জন্য, যদিও এই অপরাধে তোকে আমার খুন করা উচিত। মায়া কথাটা শুনে কপাল কুঁচকে তাকায় জোহানের দিকে, তারপর অন্য দিকে তাকায়। তার ঠোঁটের কোণে আপনা আপনি এঁকে ওঠে লজ্জা মাখা হাসি। নাজিম দরজায় এসে বলে, ভাই, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। সভ্য ভাই কল দিয়েছিল। জোহান স্যারের লাইভের পর টিভিতে সভ্য ভাইয়ের পাঠানো নিউজ এডিটিং করে ছাড়া হবে। লাইভটা ভাইরাল হয়ে গেছে। কয়েকজন আজই আন্দোলনে নেমেছে, আশা করা যায় আরও নামবে। জনগণকে পুলিশও সব সামলাতে না পেরে আসতেই হবে। সবাই ভীষণ ক্ষেপে আছে। এত কিছুর পরও তৌফিক হাসে শব্দ করে, কিছু হবে না আমার, কিছু হতেই পারবে না, কিন্তু তোদের সব কয়টাকে আমি শেষ করে দেব। তারপর সে অভ্রর দিকে তাকায়, বিশেষ করে তোকে। কিন্তু তোকে তোর বন্ধুর মতো সহজ মৃত্যু দেব না, তোকে তিলে তিলে মারব। সেদিন তো তারা ছিল, তাই গুলি দিয়েই ওর কাজ শেষ করে দিয়েছিলাম। না হয় যন্ত্রণা দিয়ে মারতাম ওকে। মরা মানুষের চিৎকার শোনা আনন্দ জানিস তো? কথাগুলো শুনে অভ্রর মাথায় রক্ত উঠে গেল। এতক্ষণে বহু কষ্টে শান্ত রাখার চেষ্টা করলো নিজেকে, কিন্তু কিছুতেই পারল না। সে তৌফিকের মাথা ধরে দেয়ালে বাড়ি মারল, একে একে 4টা। তারপর মুখে কতগুলো ঘুষি দিল। তৌফিক সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সে তার পেটে বুকে অসংখ্য লাথি মারতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত আসতে থাকে। সুরভি তাকে থামায়, কি করছেন, মরে যাবে তো, সে তার শাস্তি পাবে, আইন দিবে। অভ্র রাগান্বিত দৃষ্টিতে তাকায় সুরভির দিকে। তার এমন অগ্নিময় দৃষ্টির দর্শন আর কখনো করেনি সুরভি। সে নিজেই সরে যায়। অভ্র বলে,
অনেক বছরের ক্ষোভ বুকে জমা আছে সুরভি। প্রতি রাতে নিজের বন্ধুর নিস্তর দেহ স্বপ্নে দেখে আমার ঘুম ভাঙে। ও কেবল আমার বন্ধু না, আমার পৃথিবী নিয়ে গেছে আমার থেকে। আমার কতগুলো বছরের স্বপ্ন সব এই লোকের ধ্বংসকাব্য লেখার জন্য ত্যাগ করেছি আমি। মেঘলা শরীরে আঘাত দেখনি, সেই মেয়েগুলোকে দেখনি, এমন হাজারো মেয়ের জীবন শেষ করেছে এই জানোয়ার। এ দয়ার যোগ্য না, কিন্তু ডোন্ট ওয়ারি, ওকে আজই শেষ করব না। এত সহজ মৃত্যুর কপালে নেই। আজকের দিন এই মুহূর্তে ভুলে যাবে তুমি। আমার এই রূপ স্মৃতিতে রাখবে না, কারণ আমি কোনোভাবে আজ নিজেকে আটকাতে পারবো না। কথাটা শুনে সুরভি ঘুরে দাঁড়ায়। মায়া অভ্রকে বলে, ওর চোখে দেখতে পাচ্ছ তুমি? ও কেন এই অপরাধ করে জানো? এই পিশাচের মতো কাণ্ড করে কেন? কারণ ওর ভয়ের চিৎকার শুনতে ভালো লাগে। সামনের জনের চোখে আতঙ্ক দেখে শান্তি পায়। তাহলে তোমারও তো তাকে এভাবে মারা উচিত, তাই না? বলে বাঁকা হাসে, পকেট থেকে ধারালো সূক্ষ্ম ছুরি বের করে তা ছুঁড়ে মারে অভ্রর দিকে। অভ্র তা ধরে নেয়। মায়া তার কথায় যোগ করে, পুলিশ এসে পড়ার আগে ওর সাথে হিসাব পূরণ করো, সব এখন আমাদের কন্ট্রোলে। অভ্র মায়ের কথা বোঝে, সে তাকায় তৌফিকের দিকে। তার মাথা মুখ দিয়ে রক্ত পড়ছে অনবরত, তবুও তার চোখে কোনো ভয় নেই। সে তৌফিকের এক হাত নিয়ে মেঝেতে রাখে, তার দিকে তাকে ছুরিটা চালাতে থাকে তার হাতের আশেপাশে। তবুও দেখতে পায় না তৌফিকের দিকে এক বিন্দু হয়। আচমকা সে তৌফিকের আঙ্গুল ভরে দেয় ছুরিটা। তৌফিক চিৎকার করে বিস্মিত দৃষ্টিতে তাকায় অভ্রের দিকে, যেন সে ভাবেনি অভ্র এমনটা করবে। সে দ্বিতীয় আঙ্গুলে একই কাজ করে। তৌফিক তখন নিজের জোর খাটায় অভ্রর হাত থেকে নিজের হাত ছাড়ানোর জন্য। তার চোখে ভয়, আতঙ্ক। অভ্রের লোক এসে তাকে ধরে। অভ্র এক এক করে তার নখে আঙ্গুল হাতে ছুরিটা ভরে। তার চিৎকার যেন বাড়ির প্রতিটা দেয়ালও কেঁপে ওঠে, কিন্তু তবুও সে পরাজয় স্বীকার করে না। একটিবারও ক্ষমা চায় না, নিজের করণীয়র জন্য আফসোস করে না। প্রতিবার তৌফিকের চিৎকারে তার মনে পড়ে তার বন্ধুর শেষ চিৎকার। তার চোখে পানি এসে পড়ে শান্তির। সে আজ তার বন্ধুকে দেয়া ওয়াদা পূরণ করতে পেরেছে। অবশেষে এমন অমানবিক কাজ করেও তার আজ শান্তি লাগছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়ে। ছুরি এখনও তৌফিকের কাঁপা কাঁপা হাতে গাঁথা। পুলিশ আসে মিনিটখানেক পরে, সাথে তৌফিকের বাবার পিএ। শেষে তৌফিকের এই অবস্থা দেখে ভড়কে যায়, দ্রুত যে তাকে তুলে তার অবস্থা দেখে কেঁপে ওঠে। পুলিশ বলে, আপনার আইন নিজের হাতে নিয়েছেন, ফেক পুলিশ এনে। মা তার কথা কাটে। সে এগিয়ে এসে দাঁড়ায় এসআই এর সামনে। আপনার আইন হয়ে কিছু করতে না পারলে আমাদের তো কিছু না কিছু করতেই হবে। দিনের পর দিন মেয়েরা মিসিং হচ্ছে, আর আপনারা তাদের কাউকে খুঁজতে পারছিলেন না, এটাও বিশ্বাসযোগ্য? আর সে কথা না হয় বাদ দিন, বিদেশ থেকে ইল্লিগাল ওয়েপেন ড্রাগ ইম্পোর্ট করা হয়, আর পুলিশ ডিপার্টমেন্টে খবরও পায় না। এমন আইন থেকে লাভ কি, তাই না? আপনি বেশি, আমি কমই বলছি। বলবে তো আমাদের লয়ার, আপনি এই এলাকার এসআই, তাই না? আপাতত ওনাকে নিয়ে যান, আপনাদের ব্যবস্থা কোর্টে হবে। এর আগে যে শতমের কেস ফাইল হয়েছে আপনাদের পুলিশ স্টেশনে, তার কপি আছে আমাদের হাতে। কোর্টে তা যাবে। আর আপনি নিশ্চয়ই নিউজ দেখেছেন, আমাদের টার্গেট করলে আপনাদের কি অবস্থা করবে জনগণ ভেবে নিয়েন। ওনাকে ছাড়ার কথা ভাবলে জনগণ আপনাদের ছাড়বে না। শুনলাম অনেক ক্ষেপে আছে নাকি? তৌফিক মায়ের কথা শুনে তার বাবার পিয়া আব্দুল কাশেমকে বলে, আঙ্কেল আমি জেলখানে যেতে চাই না, বাবাকে ফোন লাগান এক্ষুনি। তোমার বাবা তোমার উপর খুব ক্ষেপে আছে, তুমি তার প্রিয় স্ত্রীর বাড়িতে এসব সি। উনি বাইরের দেশে গিয়েছিল, নিউজ শোনার সাথে সাথে রওনা দিয়েছে। এখন তুমি আসো, সব পরে দেখা যাবে। কথাটা শুনে অভ্র তাকায় মায়ের দিকে, মায়াও তার দিকে তাকায়, চোখের ইশারে কিছু একটা বলে। পুলিশ তাকে গ্রেপ্তারও করে না, কয়েকজন তাকে ধরে নিয়ে যেতে নেয়। যাওয়ার সময় সে অভ্রের কানে বলে, ভাববি না তুই জিতে গেছিস, আমি 1 মাসের মধ্যে বের হয়ে যাব, তারপর তোদের সব কটাকে শেষ করব নিজ হাতে। অভ্র কিছু বলে না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মায়া কথা বলছিল পুলিশের সাথে, প্রধানত বলছিল তাদের কাছে কি কি প্রমাণ আছে, আর তারা ঠিকভাবে অ্যাকশন না নিলে তাদের কি ক্ষতি হতে পারে। তৌফিক এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। এই মেয়ের আজকে তার সাথে বিছানায় থাকার কথা ছিল, সে কিছুতেই তার পরাজয় মেনে নিতে পারে না। এই মেয়ে তার না হলে
তাকে থাকতেই দিবে না। নিজের হাতে গাঁথা ছুরিটা সে লুকিয়েছিল অতি সাবধানে। তার হাতে নিয়ে শক্তি দিয়ে তাকে ধরা 2 পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দ্রুত ছুটে আসে মায়ের দিকে। মায়া নিজে হঠাৎ বুঝে উঠতে পারে না কি হলো। শব্দ শুনে সে উপরে তাকাতেই দেখে তৌফিক তার কাছে এসে পড়েছে। শেষ মুহূর্তে জোহান তাকে টান দিয়ে নিজের বুকে টেনে নেয়। তবু তৌফিক পাশে ফিরে হামলা করে আবার। জোহান সাথে সাথে ঘুরে দাঁড়ায়। ছুরিটা যে লাগে জোহানের কাঁধে। তবু সে শক্ত করে ধরে রাখে মায়াকে। সে মুহূর্তে পুলিশ তৌফিকের ওপর নিজের শক্তি প্রয়োগ করে। তাকে হ্যান্ডকাপ বাঁধে, তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় তার চোখে মুখে কোনো ভয় ছিল না। সে সশব্দে হাসে, যেন সে জানত তার কিছুই হবে না। সুমন ও বাকি লোকদেরও গ্রেফতার করা হয়। মা স্থির হয়ে যায় কিছু মুহূর্তের জন্য। জোহানের কাঁধে হাত রেখে রক্ত দেখে সে চিৎকার করে ওঠে। জোহান তাকে ছাড়ে। তার গালে হাত রেখে শান্ত গলায় বলে, আমার কাছে তোমার চোখ সমুদ্রের মতো লাগে বলে জলে ভাসাবে না। তোমার চোখ সমুদ্রের মতো গভীর, কিন্তু এই চোখের জল আমার সহ্য হয় না। মায়া কিছু মুহূর্ত শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপর বাহিরে 2টা চাপড় মেরে বলে, গর্ধব, এটা কি তোমার প্রেম করার সময়? সুরভি এসে তার ছুরি সরাতে চাইলে বাধা দেয় মায়া। ছুরি দিয়ে আঘাত করলে আঘাতটা যতটা না ক্ষতি হয়, তার থেকে বেশি ক্ষতি হয় ছুরি সরালে। আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন অভ্র আগে দিয়ে নাজিমের সাথে বের হয়েছে গাড়ি বের করতে। তারা জোহানকে ধরে নিয়ে যায় হাসপাতালে যাবার উদ্দেশ্যে। গাড়ি থেমে একটি নির্জন স্থানে। আশেপাশে তেমন বাড়ি নেই, কেবল গাছপালা বাদে এই স্থানে কেবল একটি বাড়ি আছে, দোতলা বিশাল বাড়ি। মেঘলা গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায় অবাক দৃষ্টিতে। সে প্রবেশপথের পাশের নেমপ্লেট নামটা পড়ে মেঘ বাড়ি। এতটুকু দেখে মেঘলার নিঃশ্বাস আটকে আসে। তার বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরেছে। সে আলতো করে নেমপ্লেটে হাত বুলায়। রিয়াদ বলে, অভ্র ভাই বলেছিল গগন ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ সে তার মায়ের জমিতে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সেই আশ্রম আপনার নামে দিয়েছেন মেঘবাড়ি। রিয়াদ এবার তাকায় মেঘলার দিকে। এত বছরে সে এই প্রথম মেঘলার ঠোঁটের কোণে হাসি দেখছে, অথচ তার চোখে এখনো পানি জমা, কিন্তু সে জমা জল গাল বেয়ে পড়ছে না। রিয়াদ অবাক হয়। এত বছর সে কেবল মেঘলাকে কাঁদতে বা ভয়ে নুয়ে যেতে দেখেছে, কখনো এত বড় হাসি তার ঠোঁটে সে দেখেনি। সে নিজে হেসে বলে, আসুন আপনাকে গগন ভাইয়ের সাথে দেখা করাই। মেঘলা অবাক হয়ে তাকায় রিয়াদের দিকে। খানিকক্ষণ পূর্বে মায়াও একই কথা বলছিল। রিয়াদ হাঁটা শুরু করলে সে রিয়াদের পিছু যায়। তার হাত পা কাঁপছে অনবরত। সে গগনের সাথে দেখা করবে? সে বেঁচে আছে? আচ্ছা, দেখা করলে কি বলবে? তাকে জড়িয়ে ধরবে নাকি কিছু সময় নিয়ে কিছু কথা বলবে? অভ্র তাকে জানায়নি কেন যে গগন এখনো আছে। তার গগন আছে হয়তো রক্ষা করার জন্য। রিয়াদ তাকে সে আশ্রম থেকে একটু দূরের পুকুর পাড়ে নিয়ে যায়। আশ্রম কেন্দ্র থেকে 5-4 মিনিটের পথ হবে। সে যত এগোচ্ছিল তার নিঃশ্বাসের গতি ততই বাড়ছিল, শরীর কাঁপছিল। রিয়াদ হঠাৎ থামে। মেঘলাও থামে তার পিছনে। এখানে কোনো বাড়ি নেই, গগন নেই। মেঘলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রিয়াদের দিকে। রিয়াদ বলে, গগন স্যার নাকি তার জীবনের প্রিয় 2 নারী থেকে দূরে যেতে চায়নি, তাই তার মায়ের জমিতে আপনার নামের আশ্রমে বলেছিল কবর দিতে, যেন আপনাদের অনুভূতি সবসময় তার সাথে থাকে। মেঘলা নিচে তাকায়। তার সামনে এক কবর দেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মাটিতে বসে পড়ে আচমকা। তার জ্বলন্ত বুকের আর্তনাদ শুনে আকাশের বুকে যেন দুঃখ ছড়িয়ে যায়। পরন্ত বিকেলের মিষ্টি রোদ ঢেকে যায় কালো মেঘে। মেঘলা বসে আছে পুকুর পাড়ের এক সিঁড়িতে। রিয়াদ তাকে এক বোতল পানি এনে দেয়। অনেকক্ষণ পর তার কান্না থেমেছে। সে পানির বোতলে এক চুমুক দিয়ে তাকায় রিয়াদের দিকে। ভাঙা গলায় বলে, আপনি তখন বলেছিলেন আপনি আগের থেকেই তৌফিককে শেষ করতে চান, কিন্তু কেন? তৌফিকের এত কাছে কাজ করা আপনার জন্য অনেক বড় রিস্ক ছিল। এত বড় রিস্ক কেন নিলেন? আমার বোনের জন্য। তাকেও কি নাসরিন নিবাসে বন্দি করে রেখেছিল? এটা আপনার বিয়ের আগের কথা। আমার বোন তখন 15 বছরের ছিল। একদিন স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। সেদিন ওর স্কুলের বাসের সামনে দাঁড়িয়েছিলাম। সব মেয়েটা নামলেও আমার টুকটুকে বোনটা আর আসেনি। অনেক খুঁজি ওকে, অনেক দিন। 2 সপ্তাহ পরে ওর খোঁজ পাই। একটা পুরনো কারখানায় ওর লাশ পাওয়া যায়।
ওখানে একটা ভিডিও ক্যামেরাও ছিল। তৌফিক সহ ৩ বন্ধুরা আমার পিচ্চি বোনটার সাথে। এতটুকু বলতেই চোখ বন্ধ করে নেয় রিয়াদ। কিছুক্ষণ সময় নিয়ে আবার শুরু করে। আমি ভিডিওর প্রথম অংশটুকু দেখতে আমার আত্মা কেঁপে ওঠে, বাকিটুকু আমি চালাতে পারি না। সে এভিডেন্স যখন পুলিশের কাছে নিয়ে যাই তখন সে তো তৌফিকের কিছু করেই না, উল্টো আমার ও বাবার মায়ের সামনে ভিডিওটা ছেড়ে দিয়ে নিজে দেখে। আজ আমার বোনের আর্তনাদ আমার কানে ভাসে। আমার বাবা সেদিনে আত্মহত্যা করে, মা পাগলপ্রায় হয়ে যায়। তার জন্য আমার সম্পূর্ণ দুনিয়া শেষ হয়ে যায়। পরের বছর প্রথমবার তৌফিক তার বাবার সাথে জনগণের সামনে স্টেজে আসে। সেদিনে আমি তাকে শেষ করতে গিয়েছিলাম, কিন্তু ফজলু ভাই আমাকে থামায়, অভ্র ভাইয়ের কাছে নিয়ে যায়। অভ্র ভাই আমাকে সব জানায়, বলে যে এত গার্ডের পেরিয়ে আমি তাকে কিছু করতে পারবোই না, উল্টো আমার মা সন্তান হারা হয়ে যাবে। তারপর আমি তার সাথে যুক্ত হই প্রতিশোধ নিতে, নিজের ছোট্ট পিসি বোনটার প্রতিশোধ নিতে। আমার বোনের সবে 15 বছর ছিল। মানুষ কতটা নির্দয় হলে এমন পিসি মেয়েকে এত যন্ত্রণা দিতে পারে। কথাটায় মেঘলা তাচ্ছিল্য হাসে। যে নিজের সন্তানকে জেদের বসে লাথি দিয়ে মেরে ফেলে তার হৃদয় থাকবে কিভাবে? রিয়াদ বিস্ময় নিয়ে তাকায় মেঘলার দিকে। মেঘলা নিজের পেটে 2 হাত রেখেছে। মেঘলা আরও বলে, আমি 2বার প্রেগনেন্ট ছিলাম, 2বারই ওই জানোয়ার আমার বাচ্চাদের মেরে ফেলেছে। তো প্রথমবার আমার বাবার সামনে সে একটা শব্দ করেনি জানো, উল্টো যখন আমি ব্যথায় চিৎকার করছিলাম তখন আমাকে মুখ বন্ধ রাখতে বলেছে, যেন সে তার ব্যবসায়ের কথা ঠিকভাবে বলতে পারে। আচ্ছা, সবাই বলে সন্তানের মধ্যে বাবা মায়ের জীবন বাস করে, তাহলে আমার জীবন নিয়ে এভাবে কেন খেললো আমার বাবা? রিয়াদ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে সে জানায়, চিন্তা করবেন না ম্যাডাম, আজ যে সবার শান্তির দিন। আপনার ভাইকে অলরেডি জেলে 1 লোক পাঠিয়ে মেরে প্যারালাইজড করা হয়েছে। আপনার বাবার সব ইল্লিগ্যাল ব্যবসার রেড পড়া হয়ে গেছে, জলদি থেকে পুলিশ ধরবে। তৌফিকের ক্ষমতা ছাড়া সে কিছু করতে পারবে না। আমার বোনের সাথে যারা তৌফিকের সাথে মিলে খারাপ কাজ করেছে তাদের 2জনকে তো অভ্র ভাই আগেই শেষ করেছিল। আজ আরেকজনের পালা। আর রইল তৌফিকের ব্যাপার, তাকে অলরেডি পুলিশ ধরেছে। কি করবে পুলিশ? কদিন ধরে রেখে ছেড়ে দিবে, আর যদি নাও ছাড়ে তাহলে জেলে আরামায়েশে থাকবে। তোমরা তো জানো ওর বাবাকে, আর আপনার জানা উচিত আপনার বন্ধুর বুদ্ধি এতটুকুতে থেমে থাকবে না। মেঘলা অবাক হয়ে তাকায় রিয়াদের দিকে। মানে তৌফিক নিজের অপরাধের যথাযথ শাস্তি পাবে, সেটা নিজের চোখে দেখতে পারবেন। অভ্র সুরক্ষিত থাকুক এটাই চাই বলে মেঘলা দীর্ঘশ্বাস ফেলে। ও স্যার, আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই যে? কথাটা বলে আবার কিছু মনে পড়ে মেঘলার। সে পাশ ঘুরে তাকায় গগনের কবরের দিকে। তুমি ভুল বলেছিলে রিয়াদ। কি ভুল? রিয়াদ বিভ্রান্তিতে পড়ে যায়। এই আশ্রম কেমন আমার নামে না? মেঘলা নিজের তলপেটে হাত রাখে, আনমনে তার ঠোঁটের কোনো হাসি এঁকে ওঠে। কখনো এই পৃথিবীতে না আসে আমার সন্তানের নামে। আমি গগনকে সবসময় বলতাম, আমাদের ছেলে হোক বা মেয়ে তার নাম মেঘ রাখবো। আমাদের মেঘলা গগনের মেঘ। আর যাবার সময় আমাকে স্বপ্ন পূরণ করে গেল দেখলে। 2বার প্রেগন্যান্সির সময় তৌফিক এত জোরে আমার পেটে আঘাত করেছিল যে আমি কখনো আর মা হতে পারতাম না। আর দেখো গগন আমার জন্য এতগুলো বাচ্চা পালন করার দায়িত্ব দিয়ে গেছে, ওদের মা হবার সুযোগ দিয়েছে। আমার বাচ্চার কোনো উদ্দেশ্য ছিল না, জীবনের শেষ মুহূর্তে আমার বেঁচে থাকার একটা উদ্দেশ্য রেখে গেছে। হাসপাতালের করিডোরে মায়া পায়চারি করছে, বারবার কেবিনে দেখছে। সুরভি মাকে এমন বিচলিত দেখে তার কাছে যায়, তাকে বসে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তো চিন্তা করছো কেন মায়া? ডাক্তার বলেছে তো ইনজুরি এত ভয়ানক না, ও সেফ আছে। ডাক্তার তো এটা বলেছে যে অনেক ব্লাড লস হয়েছে ওর। আমার জন্য ওই গর্ধবকে কে বলেছে আমার জন্য আঘাতটা নিতে? তোমাকে ভালোবাসে এজন্য। সুরভি তার হাত ধরে বলে। কসু। অভ্র রুম থেকে বের হয় এতক্ষণে। মাকে এমন বিচলিত অবস্থায় দেখে জানায়, ডাক্তার বলেছে সব ঠিক আছে, ডান কাঁধে লেগেছে, ওর গিটার বাজাতে সমস্যা হবে না তো? গান ওর জীবন, আমি চাই না আমার জন্য। মায়ের রিল্যাক্স, জোহান ঠিক আছে, আর একটু গভীর আঘাত হলে হয়তো সমস্যা হতো, কিন্তু ওর সাথে দেখা করতে পারো। সুরভি বলে, হ্যাঁ তুমি জোহানের সাথে থাকো, আমি অভ্রর মাথায় ব্যান্ডেজ করিয়ে আনি। মায়া সম্মতি জানায়। মায়া ভেতরে ঢুকে দেখে জোহান বেডের ওপর আধস অবস্থায় বসে আছে।
তার কাঁধে ব্যান্ডেজ করা হয়েছে, শার্টের বোতাম খোলা। সে ভেতরে যেতেই জোহান এক হাত মেলে তাকে নিজের কাছে ডাকে একগাল হেসে। মায়াও দৌড়ে যায় তার দিকে, যে তার পাশে বসে। জোহান এগিয়ে এসে তাকে বাহুডোরে নিতে গেলে মায়া একে একে কতগুলো কিল ঘুষি চাপড় মারে তার উন্মুক্ত বুকে। জোহান হতবাক হয়ে তার থেকে নিজেকে রক্ষা করে, বলে, নির্দয় মহিলা, কে অসুস্থ ব্যক্তিকে এভাবে মারে? কে বলেছিল তোমাকে আমার সামনে আসতে? হ্যাঁ গর্ধব, আপনা আপনি বলি তোমাকে। কি অবস্থা হয়েছে তোমার? আরেকটু গভীরে আঘাত পৌঁছলে তুমি গিটার বাজাতে পারতে না হয়তো? বলে মায়া তার এতক্ষণ চেপে রাখা কান্না আর থামিয়ে রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। জোহান তার গালে হাত রাখে, আলতো স্বরে বলে, তুমি আমার কাছে এখন আমার গান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কথাটায় মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, আর জোহান তার হাত মায়ের পিঠে রেখে তাকে বুকে ভরে নেয়, তারপর শান্তির নিঃশ্বাস ফেলে। তৌফিকের যখন তোমার উপর হামলা করতে আসতে দেখেছিলাম, আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল যেন। মায়া তার থুতনি জোহানের বুকে রেখে তার দিকে তাকায়। আমারই খেয়াল রাখার দরকার ছিল, আমি খেয়াল করলে ওর হাত ভেঙে দিতাম। ওর হাত আর নেই তোমার আইডিয়াতে ম্যাডাম। কি ভয়ানক তুমি, ভাবা যায়? তোমার সাথে সারা জীবন মেপে কথা বলতে হবে দেখছি, না হলে কখন আমার ওপর এমন ভয়ানক বুদ্ধি খাটাও কে জানে। সারা জীবন? মায়া ভুরু কুঁচকায়, তার বুকের থেকে মাথা উঠিয়ে সরে যায়। জোহান মুচকি হেসে তার পকেট থেকে একটি নীল রঙের বক্স বের করে বলল, ভেবেছিলাম একদম প্রিপারেশন নিয়ে তোমাকে প্রপোজ করব, কিন্তু কেন যেন আর অপেক্ষা করতে পারছি না। কেমন ভয় হচ্ছে, বিচলিত মনে হচ্ছে সকাল থেকে, হয়তো বা তোমার চিন্তায়। সেদিন যখন তোমাকে পাচ্ছিলাম না, আমার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। জানো, আমি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা করার চেষ্টা করি না, পারিনি। তোমাকে ছাড়া আমি জীবনটাই কল্পনা করতে পারছি না। আমি জানি না ভবিষ্যতে এই অনুভূতি হারাবে কিনা, কিন্তু আমি আর ভবিষ্যতের কথা ভাবতে চাই না। তাই আর দেরি না করে এই হাসপাতালের বেডেই তোমাকে আমার নামে করে নিলাম।